বাংলাদেশে আওয়ামী লীগের বিপরীতে বিএনপির রাজনীতিকে প্রতিষ্ঠিত করতে কত ধরনের অন্যায় আর মিথ্যাচারের যে আশ্রয় নেওয়া হয়েছে তার শেষ নেই। উদাহরণ হিসাবে 15ই আগস্ট বেগম খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন করা নিয়ে তার দলের এবং সমর্থকদের ভেতরেই বহু আলোচনা হয়েছে। যে দিনটিতে বাংলাদেশের স্থপতি এবং অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্দয় এবং নিষ্ঠুরভাবে সপরিবারে হত্যা করা হয়েছিল, সেই দিনটিকে জন্মদিন উদযাপনের জন্য বেছে নেওয়ার মতো এবং বিরাট বড় কেক কাটার মতো নির্মমতার উদাহরণ কোনো দেশের রাজনীতিতে আপনি পাবেন না। আজকে কেন এসব প্রসঙ্গ তুলছি? কারণ আবারও বিএনপির রাজনীতিতে তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিরাট আলোচনা শুরু হয়েছে। যেহেতু আওয়ামী লীগের যিনি হাল ধরবেন হয়তো ভবিষ্যতে, পুতুল কিংবা জয়, তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই এবং তারা আন্তর্জাতিক অঙ্গনে খুবই নামকরা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন, সেহেতু তারেক রহমানকে ঢাবিয়ান বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন সেটা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। অথচ নির্বাচনী হলফনামায় তারেক রহমান নিজেকে এইচএসসি পাস ঘোষণা দিয়েছেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন কি পড়েননি সেটাই আলোচনা সমালোচনার মূল বিষয় হিসেবে লক্ষ্য করা যাচ্ছে। এখন সে আগুনে আবার ঘি ঢেলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাটপার শিক্ষক হিসেবে তুমুল খ্যাতি লাভকারী আসিফ নজরুল। আপাদমস্তক দুর্নীতি আর মিথ্যাচারের ডিপো এই আসিফ নজরুল যখন সাক্ষ্য দিয়েছেন তারেক রহমানের পক্ষে, তখন বিষয়টি নিয়ে কিছু কথা তো বলতেই হবে, তাই না? সবচেয়ে বড় কথা হলো, বিএনপিকে কেন রাজনীতির জন্য জন্ম থেকেই নানা মিথ্যাচারের আশ্রয় নিতে হয় বলুন তো? উইকিপিডিয়া বলছে তারেক রহমান বিএএফ শাহীন কলেজ ঢাকায় শিক্ষাজীবন শুরু করেন এবং তারপর ঢাকার সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়ন করেন। পরবর্তীতে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক শেষ করেন। তারপর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে 1985-86 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে প্রথমে ভর্তি হন, পরে বিভাগ পরিবর্তন করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। তিনি স্যার সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী ছিলেন, কিন্তু স্নাতক দ্বিতীয় বর্ষে পড়াকালীন তিনি বিশ্ববিদ্যালয় জীবনের ইতি ঘটিয়ে বস্ত্রশিল্প এবং নৌ যোগাযোগ খাতে ব্যবসা শুরু করেন। খুব পরিষ্কার, তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে সাম্প্রতিক সময়ে নতুন করে যে আলোচনা তৈরি হয়েছে, বিভিন্ন প্রকাশ্য তথ্য, সংবাদ প্রতিবেদন এবং রাজনৈতিক প্রোফাইল অনুযায়ী জানা যায় তিনি ঢাকার বিএএফ শাহীন কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। একাধিক সূত্রে উল্লেখ করা হয়েছে যে তিনি প্রথমে আইন বিভাগে ভর্তি হন, পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্থানান্তরিত হন। তবে তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সম্পন্ন করেননি, দ্বিতীয় বর্ষে থাকা অবস্থায় ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্ত হন। ফলে তার সর্বোচ্চ সম্পন্ন শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক, ইন্টারমিডিয়েট বা এইচএসসি উল্লেখ করা হয়, যা নির্বাচনী হলফনামার তথ্যের সাথেও সামঞ্জস্যপূর্ণ। এই কারণে তিনি কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলেন না, এটা যারা বলছেন তথ্যগতভাবে তাদের এই বক্তব্য দুর্বল। বরং বাস্তবতা হলো তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন কিন্তু ডিগ্রি সম্পন্ন করেননি। অর্থাৎ একই সঙ্গে দুটি তথ্য সত্য হতে পারে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, আবার তার সম্পূর্ণ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পর্যায়ে সীমাবদ্ধ রয়েছে। সাম্প্রতিক বিতর্কের একটি বড় কারণ হলো তাকে কখনো আইন বিভাগের ছাত্র, আবার কখনো আন্তর্জাতিক বিভাগের শিক্ষার্থী হিসাবে উপস্থাপন করা হচ্ছে। তবে বিভিন্ন সূত্র অনুযায়ী ধারণা করতে পারি আমরা, তিনি প্রথমে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন, পরে আন্তর্জাতিক বিভাগে স্থানান্তরিত হয়েছিলেন। সবই তো ক্ষমতার ফলে সবই সম্ভব। ফলে এই দুই দাবির মধ্যে পুরোপুরি সাংঘর্ষিক অবস্থান আসলে নেই। এ প্রসঙ্গে আসিফ নজরুলের বক্তব্য রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে এসেছে। তিনি দাবি করেছেন যে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র ছিলেন। যদিও রাজনৈতিক বিরোধীরা তার বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন, তবুও বিভিন্ন প্রকাশ্য সূত্রে তারেক রহমানের আইন বিভাগে ভর্তির তথ্য আমরা পাই। তবে তিনি কতদিন সেখানে অধ্যয়ন করেছেন, কোনো পরীক্ষা দিয়েছেন কিনা, কিংবা আনুষ্ঠানিকভাবে বিভাগ পরিবর্তনের নথি কি ছিল, এসব বিষয়ে এখনো বিস্তারিত সরকারি নথি জনসমক্ষে আসেনি। এছাড়া তার জন্মসাল নিয়েও বিভিন্ন সূত্রে অসঙ্গতি দেখা যায়। কোথাও 1965, কোথাও আবার 1968 সাল উল্লেখ করা হয়েছে। একইভাবে শিশু মুক্তিযোদ্ধা পরিচয় নিয়েও রাজনৈতিক বিতর্ক রয়েছে। সমালোচকদের মতে মুক্তিযুদ্ধের সময় তিনি এবং তার মা, ছোট ভাই সহ সেনা তত্ত্বাবধানে ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থান করছিলেন। ফলে তাকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে উপস্থাপন করা ইতিহাসের অতিরঞ্জিত রাজনৈতিক ব্যবহার হতে পারে। তবে এই বিষয়ে রাষ্ট্রের কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি তালিকায় তার নাম পাওয়া যায় না।
সব মিলিয়ে সবচেয়ে নির্ভরযোগ্য এবং তথ্যভিত্তিক অবস্থান হলো তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। তিনি স্নাতক সম্পন্ন করেননি, ফলে তার সম্পূর্ণ শিক্ষাগত যোগ্যতা এখন এইচএসসি হিসেবেই বিবেচিত হবে। রাজনৈতিক বিতর্ক দূর করতে হলে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও স্পষ্ট এবং নথি ভিত্তিক তথ্য প্রকাশ করা প্রয়োজন। কিন্তু এখানে তো শেষ নয়। তারেক রহমানের শিক্ষা জীবন নিয়ে নানা বিতর্ক বহু পুরনো। মেজর জিয়া ক্ষমতায় থাকাকালীন পুত্র তারেক জিয়াকে ক্ষমতার দাপটে ঢাকার সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে 3rd গ্রেডে ভর্তি করে দেন বলেও বহু পুরনো অভিযোগ রয়েছে। পরবর্তী সময়ে স্কুলে মারামারি, শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার, পড়াশোনায় অনিয়মিত হওয়া এবং ফেল করার মতো অভিযোগে তিনি স্কুল কর্তৃপক্ষের ব্ল্যাক লিস্টে পড়েন বলেও নানা মহলে আলোচনা রয়েছে। এমনকি স্কুলের অ্যালুমনাই তালিকায় তার নাম না থাকার বিষয়টিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। যদিও এসব অভিযোগের পূর্ণাঙ্গ দলিল জনসম্মুখে নেই, কিন্তু প্রশ্নগুলো বারবার ফিরে আসছে, কারণ বিএনপি নিজেই তার নেতার শিক্ষাগত পরিচয় নিয়ে অতিরিক্ত ব্যাখ্যা দিতে গিয়ে নতুন নতুন বিতর্ক তৈরি করছে। যেমন একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যে বিএনপির সবচেয়ে বড় সমস্যা তারেক রহমান নিজেই। তিনি ইন্টারমিডিয়েট পাস, গ্রাজুয়েট নন। উইকিপিডিয়াতে গিয়ে দেখুন, ইউনিভার্সিটিতে ভর্তি হবার খবর আছে, ডিগ্রির খবর নেই। গত 17 বছর তিনি লন্ডনের মতো শহরে থেকেও আন্তর্জাতিক পরিসরে নিজের কোনো রাজনৈতিক বা বুদ্ধিবৃত্তিক অবস্থান তৈরি করতে পারেননি। কিভাবে তিনি লন্ডনে দীর্ঘ সময় বিলাসবহুল জীবনযাপন করেছেন সেটিও কখনো পরিষ্কার হয়নি বা করেননি। তিনি কোনো চাকরি করেছেন, ব্যবসা করেছেন, নাকি অন্য কোনো উৎস থেকে অর্থ এসেছে, এসব প্রশ্নেরও কোনো সন্তোষজনক ব্যাখ্যা বিএনপি দেয়নি। রাজনৈতিক প্রতিপক্ষরা এখানেই প্রশ্ন তোলে যে একজন মানুষ যার নিজের জীবনে দৃশ্যমান কোনো পেশাগত বা একাডেমিক অর্জন নেই, তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করছেন? তার তো অভিজ্ঞতা থাকতে হবে, কোনো জায়গায় কাজের, অ্যাডমিনিস্ট্রেটিভ অভিজ্ঞতা কিছুই তো তার নেই সেই অর্থে। বর্তমানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই মিথ্যাচারের সংস্কৃতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। একটি তথাকথিত গণ অভ্যুত্থান বা বিপ্লবের ধোঁয়াশা তৈরি করে যে অবৈধ ইউনূস সরকার ক্ষমতায় বসেছিল, তারেক রহমানের সরকার মূলত সেই ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ। এই সরকার এবং তাদের মদতপুষ্ট জুলাই সন্ত্রাসী গোষ্ঠী রাষ্ট্রকে খাদের কিনারায় নিয়ে গেছে। আর এই নৈরাজ্যের মূল কারিগর হলো যুদ্ধাপরাধী দল জামায়াত ইসলামী এবং তাদের সশস্ত্র এবং উগ্রবাদী অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবির, সঙ্গে এনসিপি। ইসলামী ছাত্র শিবির যেভাবে রক কেটে ভয়াল সন্ত্রাস কায়েম করে, বিএনপি ঠিক তেমনিভাবে সত্যকে কেটে কুটে মিথ্যাচারের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। তারেক রহমান গত 17 বছর লন্ডনের মতো একটি বিশ্বমানের শহরে থেকেও আন্তর্জাতিক মিডিয়ায় দেশের পক্ষে বা নিজের সপক্ষে একটা কথাও বলতে পারেননি। তার পাশে অক্সফোর্ড বা কেমব্রিজের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থাকা সত্ত্বেও তিনি কোনো বুদ্ধিবৃত্তিক ইমেজ তৈরি করতে চরমভাবে ব্যর্থ হয়েছেন। তিনি গত 17 বছর সেখানে কিভাবে আয় রোজগার করে চলেছেন তার কোনো ব্যাখ্যা নেই। তিনি কি কোনো চাকরি করেছেন, ব্যবসা করেছেন, নাকি স্রেফ শরণার্থী ছিলেন? তিনি জীবনে কোনোদিন কোনো প্রফেশনাল কাজ করেননি। 1990 সালের এরশাদ বিরোধী আন্দোলনের সময়ে যখন তিনি 25 বছরের টগবগে যুবক, তখন তার মা রাজপথে লড়লেও তিনি ঘর থেকে এক পাও বাইরে বের হননি। রাজনীতিতে তিনি মাথা ঘামানো শুরু করেন 2001 সালে, যখন বিএনপি ক্ষমতায় আসে, কেবল ক্ষমতার জোরে আর মায়ের পরিচয়। যাদের নিজেদের জীবনের বিন্দুমাত্র অর্জন নেই, তারা যখন একটি রাষ্ট্রের নীতি নির্ধারক হওয়ার খোয়াব দেখে, তখন তার চারপাশে সেই মানের চাটুকাররা জড়ো হবেই। সেটাই হয়েছে। এবং জয় পুতুলের বিপরীতে তারেক রহমানেরও শিক্ষাগত যোগ্যতা আছে, সেটা প্রমাণ করার জন্য তারেক রহমানকে ঢাবিয়ান বলে প্রমাণ করার চেষ্টা হচ্ছে। তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন কি পড়েননি সেটা আলোচনার চেয়ে তাকে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে প্রমাণ করার চেষ্টা বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে সে প্রশ্নটা জরুরি। সবচেয়ে বড় কথা হলো, তারেক রহমান তো নিজেই তার নির্বাচনী হলফনামায় স্বীকার করেছেন তিনি ইন্টারমিডিয়েট পাস। তারপর আবার কেন তার আসিফ নজরুলের সার্টিফিকেট দরকার হচ্ছে? যে আসিফ নজরুল তো তারেক রহমানকে 21শে আগস্টের গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড হিসেবে প্রকাশ্যে টেলিভিশন প্রোগ্রামে উল্লেখ করেছিলেন। আবার সেই আসিফ নজরুল নিজেই আইন উপদেষ্টা হয়ে তারেক রহমানকে সেই মামলা থেকে অব্যাহতিও দিয়েছেন। কোনটা বিশ্বাস করবেন বলুন তো? বাংলাদেশে 26 লাখ ভারতীয় কাজ করছে সেটা? তারেক রহমান 21শে আগস্টের গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড সেটা? নাকি তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন বলে যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে সেটা? এসব প্রশ্ন এই কারণেই তোলা যে কারো শিক্ষাগত যোগ্যতার চেয়ে তার রাষ্ট্র পরিচালনার দক্ষতাই তার ভবিষ্যৎ যোগ্যতা নির্ধারণ করে দেবে। একথা বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ না পাওয়া রাজনীতিবিদরা প্রমাণ করেছেন বারবার। তারেক রহমান সুযোগ পেয়েছিলেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ার,
বুঝলাম তিনি সেটা করতে পারেননি, কিন্তু তিনি দীর্ঘ 17 বছর লন্ডনে ছিলেন। সেখানে তিনি চাইলেই লেখাপড়াটা চালাতে পারতেন। টাকা পয়সার তো অভাব ছিল না। গণস্বাস্থ্যর প্রতিষ্ঠাতা প্রয়াত জাফরুল্লাহ চৌধুরী বারবার বলতেন যে তারেক রহমানের উচিত ইংল্যান্ডে লেখাপড়া করে ডিগ্রিটা নেওয়া। তারেক রহমান দীর্ঘ 17 বছর লন্ডনে কোনো কিছু না করেই অত্যন্ত দামি একটি এলাকায় পরিবার নিয়ে বসবাস করেছেন। প্রশ্ন ওঠেনি তিনি এত দীর্ঘ সময় কিভাবে চললেন, এতটা শান শৌকতের সঙ্গে চললেন। কিন্তু অনেকেই বলে থাকেন যে তিনি পড়ালেখার চেষ্টা করেছিলেন বটে, তবে তাকে প্রমাণ করতে হতো যে তিনি ঢাকা থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছেন। না হলে তাকে এখানে অন্তত জিসিএসসি বা ম্যাট্রিক বা এ লেভেল বা ইন্টারমিডিয়েটের সমমানের পরীক্ষা পাশের সার্টিফিকেট দেখাতে হতো কোনো বিষয়ে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য। সেটা সম্ভব হয়নি বলেই তিনি ইংল্যান্ডে লেখাপড়া করতে পারেননি। আবারও বলছি, তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার দরকার হতো না আজকে, যদি না তিনি এবং তার দল থেকে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রমাণে এত কসরত করতে দেখা না যেত। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, সেটা যেভাবেই হোক, এটা বাস্তবতা। এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু বিএনপিকে কেন বারবার মিথ্যাচারের আশ্রয় নিতে হয় তাদের নেতাদের, কখনো জন্ম তারিখ, কখনো শিক্ষাগত যোগ্যতা প্রমাণের জন্য, বলুন তো? রাজনীতিতে কেন এই সামান্য সততাটুকু এই দলটি দেখাতে পারে না, সে প্রশ্নটি রেখেই আজ শেষ করছি। ভালো থাকবেন সবাই।